আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর গত ১৭টি মাস ধরে আমরা সবাই প্রাণান্ত চেষ্টা করেছি যে তাকে আলোচনার বাইরে রাখার জন্য। পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের মিডিয়া এবং আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি, তারা প্রাণান্ত চেষ্টা করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো প্রয়োজনীয়তা নেই। শেখ হাসিনা বাতিল মাল, তিনি আর কখনো ফিরে আসবেন না। তার যে বয়স হয়েছে, তার যে ভুল এবং ভ্রান্তি, এ সকল নিয়ে নানা রকম কল্পকাহিনী এবং একই সঙ্গে তিনি আদৌ জীবিত আছেন কিনা, সুস্থ আছেন কিনা, এগুলো নিয়ে নানা বিতর্ক ছড়ানো হয়েছে। অবাক করার বিষয় হলো যে যখনই শেখ হাসিনাকে নিয়ে খুব বিতর্ক হয়েছে, তার অস্তিত্ব, তার অবস্থানকে অগুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করেছে, অমনি তিনি বা তার দল এমন কতগুলো কাজ করেছেন যার ফলে অন্তত ১৫ দিন ধরে বাংলাদেশে ইয়া হাসিনা ওয়া হাসিনা, ইয়া আওয়ামী লীগ ওয়া আওয়ামী লীগ। রয়টার্সের সাথে তার সাক্ষাৎকার, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার, তার দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎকার, সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার, তাকে মেনশন করে, তার নাম মেনশন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বয়ং নরেন্দ্র মোদী যেভাবে কথা বলেছেন, এতে করে বোঝা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনাকে ভারত যতটা গুরুত্ব দিত, এখন ক্ষমতাচ্যুত এবং ভারতে আশ্রিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে তার সাথে বেশি গুরুত্বপূর্ণ। কেন? প্রথম কারণ হলো যে এটা ভারতের ইজ্জত কা সওয়াল। যেমন দেখা গেল যে আমার সঙ্গে যে কোনো একটা লোকের বিরোধিতা হলো এবং আমি সরাসরি তার সঙ্গে বিরোধিতা করতে গিয়ে পরাজিত হলাম, লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, সেটা এক ধরনের বিষয়। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে আমার সঙ্গে কারো বিরোধিতা আছে, সেখানে আমি না গিয়ে আমার সন্তানকে পাঠালাম, আমার প্রতিনিধিকে পাঠালাম এবং সেখানে আমার সেই প্রতিনিধির সঙ্গে খারাপ আচরণ করা হলো, সেক্ষেত্রে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো ঘটনা ঘটে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই পর্যায়ে এই সম্পর্কের মধ্যে শেখ হাসিনা যখন একটা ইস্যু হয়ে গেছে, এখন শেখ হাসিনার ইজ্জত, শেখ হাসিনার বেঁচে থাকা কিংবা তার মরে যাওয়া, সব কিছুর উপর কিন্তু ভারতের যাকে বলা হয় সফলতা, ব্যর্থতা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কের যাকে বলা হয় স্থায়িত্ব নির্ভর করবে। যেমন ধরুন, এত কিছুর পরেও আমেরিকা কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো? এত কিছুর পরেও তারা লিবিয়াকে তছনছ করে দেওয়ার পরেও কেন লিবিয়াতে মার্কিন উপস্থিতি এখনও প্রবল? যুদ্ধরত পক্ষগুলোকে কেন দুই হাতে তারা টাকা দিচ্ছে? শক্তিশালী রাষ্ট্রগুলোর এক নম্বর অস্ত্র হলো তারা যে শক্তিশালী এটা প্রমাণ করা। ২ নম্বর হলো তারা যেটা চায় সেটা তারা করতে পারে। ৩ নম্বর হলো যে তারা কথা দিয়ে কথা রাখে এবং যাকে তারা আশ্রয় দেয় শেষ পর্যন্ত তাদের সঙ্গে তারা থাকে। আপনি চিন্তা করুন যে সেই ৪০-এর দশক থেকে ইরানের রাজনীতিতে রেজা শাহ পাহলভির সঙ্গে বা এই পরিবারের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখনও চলমান। যে রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানে বিপ্লব ঘটানো হয়েছিল, সেই রেজা শাহ পাহলভির বাবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল। পরবর্তীতে রেজা শাহ পাহলভির সঙ্গে সম্পর্ক হয়েছে। রেজা শাহ পাহলভি একবার ক্ষমতাচ্যুত হয়েছেন, আমেরিকাতে আশ্রয় নিয়েছে, আমেরিকা আবার তাকে কাউন্টার কু ঘটিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। এরপর দীর্ঘকাল তিনি ক্ষমতায় ছিলেন। ১৯৭৯ সালে তিনি আবার ক্ষমতাচ্যুত হন, তার পরিবারকে আশ্রয় দেয় এবং তার সন্তান রেজা শাহ পাহলভির সন্তানকে আবার ক্ষমতায় বসানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা খরচ করছে। এটাই হলো সাম্রাজ্যবাদী শক্তির একটা ইতিহাস। অতীতের একটা খুব বিখ্যাত ঘটনা বলি। যেমন ভারতের সম্রাট
বাবরের পুত্র হুমায়ুন তিনি শের শাহের কাছে পরাজিত হয়ে পারস্যে আশ্রয় গ্রহণ করলেন। পারস্যের সঙ্গে কিন্তু তখনও ভারতের ওইরকম কোনো বন্ধুত্ব বা এরকম স্বার্থ ছিল না। একসময় পারস্যের নাদির শাহ পরবর্তীতে বাংলাদেশ মানে ভারত আক্রমণ করে তিনি এখান থেকে সেই ময়ূরসিংহাসন নিয়ে গিয়েছিলেন, সেটা পরের ব্যাপার। কিন্তু ওই যে মুঘল জমানার ওই সময়টাতে দিল্লির সঙ্গে আসলে পারস্যের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু পারস্যের যে সমস্যাটা ছিল আফগানিস্তানের সঙ্গে, আফগানিস্তানের কান্দাহার এবং অন্যান্য যে এলাকা কাবুল, কান্দাহার, এই পুরো আফগানিস্তানের শাসনভার ছিল বাবরের আর এক সন্তান মির্জা হিন্দ আলীর উপরে। তো হুমায়ুন যখন সেই পারস্যে আশ্রয় নিতে চাইলেন, তখন তার প্রথম শর্ত ছিল যে আপনি সবার আগে কাবুল দখল করবেন, এবং কাবুল দখল করার পরে কাবুলে যে সরকার গঠন করবেন তার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যেটা হিন্দালের সঙ্গে নেই। দ্বিতীয়ত হলো যে আমার যে সৈন্যবাহিনী সেটা নিয়ে আপনি ভারতবর্ষ আক্রমণ করবেন। এবং এই শর্তে দেখুন সেই পারস্যের যে সম্রাট তিনি দীর্ঘকাল হুমায়ুনকে আশ্রয় দিলেন, এবং সেই তাদের সাহায্য নিয়ে হুমায়ুন আবার ভারতবর্ষ পুনরুদ্ধার করলেন বহু বছর পরে। আর সেই সাম্রাজ্য প্রায় ৩০০ বছর ভারত শাসন করল। তো এই হলো সাম্রাজ্যবাদী শক্তিদের একটা, যাকে বলা হয়, ইতিহাস। পিতা পরাজিত হয়, সন্তান সেটা সেই লিগাসি ধারণ করে। এক রাজা মানে যেমন পারস্য সম্রাট দারায়ুস, সাইরাস। তো সাইরাস ব্যাবিলন সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপর গ্রিস সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, পরবর্তীতে তার উত্তরসূরি, তার আত্মীয় এবং মেয়ের জামাই দারায়ুস, তিনি সেই যুদ্ধগুলো চালিয়ে নিয়ে গেলেন, কিন্তু তিনি পারেননি। পরবর্তীতে তার ছেলে জার্কশেস তিনি সেটা সফল হলেন। তো এইভাবে আসলে পররাষ্ট্র নীতিগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যে ধারাবাহিকতা কাউকে সমর্থন করার, সেটা থেকে যায়। তো ভারত যেহেতু এখন এই এশিয়াতে একটা সাম্রাজ্যবাদী শক্তি, সেই সাম্রাজ্যবাদী শক্তি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বুঝে শুনে এবং চিন্তা ভাবনা করে। আর এখন তাকে যেভাবে তারা আশ্রয় দিয়েছে, যেভাবে তারা প্রোটোকল দিচ্ছে, যেভাবে তার পিছনে বিনিয়োগ করছে, এটা কেবলমাত্র শেখ হাসিনাতে থেমে থাকবে না। এটি আওয়ামী লীগের অন্যান্য নেতা, আওয়ামী লীগের সংগঠন, শেখ হাসিনার পরবর্তী বংশধর সবার প্রতি এই জিনিসটা চলতে থাকবে। যতদিন পর্যন্ত বাংলাদেশে তাদের স্বার্থ থাকবে, সংশ্লিষ্ট থাকবে, তারা কোনো অবস্থাতেই তাদের এই আশীর্বাদ, আওয়ামী লীগের উপর থেকে আশীর্বাদ তারা তুলে নেবে না। উদাহরণ হিসেবে জাতীয় পার্টির কথা চিন্তা করেন। বাংলাদেশে যারা ভারতের সঙ্গে আসলে ট্রাস্ট দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছিলেন, তাদের মধ্যে এক নম্বর ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তো ভারত যখন দেখলো যে হোসেন মোহাম্মদ এরশাদকে আসলে ক্ষমতায় রাখা যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে ছেড়ে দেয়নি, এবং 1991-এ তারা মানে বিএনপি সরকারের সাথে প্রাণান্ত চেষ্টা করেছে হোসেন মোহাম্মদ এরশাদকে একটা রিল্যাক্স দেওয়ার জন্য। তো ব্যক্তি হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি বেগম জিয়ার একটা ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, এই কারণে তাকে কারামুক্ত করা যায়নি। কিন্তু জাতীয় পার্টিকে রাজনীতি করার জন্য কিন্তু ভারত একটা স্পেস করে দিয়েছিল, এবং ওটা আজকের দিন পর্যন্ত অব্যাহত আছে। এমনকি যে এই নির্বাচনে জাতীয় পার্টি যে অংশগ্রহণ করলো, এটা তো মূলত ভারতের নির্দেশে অন টেস্ট কেস করেছে। তারা জানে যে ফলাফল এরকমই হবে, যে ফলাফল হয়েছে এটা এরকমই হবে, এটা ভারতও জানে, জাতীয় পার্টি জানে। কিন্তু রংপুরের মতো জায়গাতে জাতীয় পার্টি একটা সিট পাবে না, এটা ভবিষ্যতে যখন বাজানো হবে তখন এই পুরো নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেই ইঞ্জিনিয়ারিংগুলো নিয়ে প্রচুর আগামীতে কথাবার্তা হবে, এবং এটার জন্য ইঞ্জিনিয়ারিং যারা নায়ক মহানায়ক তাদেরকে কিন্তু যথেষ্ট বেগ পোহাতে হবে। তো যেটা বলছিলাম যে ভারত বা অন্য যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি, ইভেন ইংল্যান্ড, তারা যখন কারোর সাথে সম্পর্ক স্থাপন করে, এটা দীর্ঘমেয়াদে এই সম্পর্কটা তারা কিন্তু কন্টিনিউ করে। তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটি কোনো অবস্থাতেই অবনত হওয়ার বা এটি শেষ হওয়ার সম্ভাবনা একেবারে নেই, জিরো। অধিকাংশ যেটা মনে হচ্ছে যে আগামীতে যারাই রাজনীতি করবেন, সেটা জামাত করুক, বিএনপি করুক, তারা যদি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, সেই সম্পর্কের ক্ষেত্রে প্রিকন্ডিশন হবে
আওয়ামী লীগকে রাজনীতির পুনর্বাসিত করা এবং শেখ হাসিনার ব্যাপারে যতটা সম্ভব লিবারেল হওয়া। এবং এটা ছাড়া দীর্ঘমেয়াদে ভারতের সাথে তারেক রহমান সাহেব বলেন কিংবা শফিকুর রহমান বলেন, কেউ সম্পর্কটা স্বাভাবিক করতে পারবেন না। এবং এই যে দেখেন, রাজনীতিতে একটা ধারা যে কোনো রাজনীতি শেষ হয় না। যদি রাজনীতি শেষ হওয়ার কোনো লক্ষণ থাকতো, সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের উপর গত 17 বছরে যে জুলুম চলেছে, যে অত্যাচার চলেছে, সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের টিকে থাকার কথা না, কিন্তু তিনি টিকে আছেন। তিনি সেই 17 বছর পরে আবার ফিরে এসেছেন এবং আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। কাজেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এবং কোনো রাজনীতি হবে না ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয় রয়েছে, এটা হওয়ার নয়। কাজেই এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এই যে নতুন সরকার গঠন হবে, মন্ত্রিপরিষদ গঠন হবে, তারেক রহমান সাহেবকে নিয়ে যে ধরনের একটা এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনাটা স্বাভাবিক। জাস্ট 15 ডেজ, 15 দিন এইভাবে চলবে। 15 দিন পরে দেখবেন যে জামাত তার স্বরূপে আবির্ভূত হয়েছে। ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, ওই আক্তার, অন্যান্য যারা নাহিদ ইসলাম, তারপরে এই এনসিপির যে সকল লোকজন রয়েছেন, তারা বিকট শব্দে সরকারের সমালোচনা করছে। আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে এবং রাজনীতির ময়দান আবার গরম হয়ে যাচ্ছে। আর যত গরম হবে, শেখ হাসিনার যে উপস্থিতি, প্রয়োজনীয়তা ততটা অনিবার্য হয়ে পড়বে ভারতের কাছে এবং বাংলাদেশের কাছে। মহান আল্লাহ আমাদের সবাইকে